দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, যুদ্ধের দ্বারপ্রান্তে উপমহাদেশীয় পারমাণবিক শক্তিধর দেশ দুটি। 4 মাসের চিকিৎসা শেষে দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গণতান্ত্রিক পথে উত্তরণে কত দূর, এইসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন। খালেদা জিয়ার দেশে ফেরা ও ভারত পাকিস্তান লড়াই শিরোনামে কথা বলতে চাই। আমার সঙ্গে আছেন এম এ মালিক, যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং আছেন মুন্সি ফয়েজ আহমেদ, সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে জনাব এম এ মালিক আপনার কাছে আসি। ভারত পাকিস্তানের যে লড়াই সেটি নিয়ে আমরা আলোচনা করব, তবে তার আগে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত 17 বছর ধরে জেল জুলুম গৃহবন্দী জীবন কাটিয়েছেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময় তিনি 4 মাস আগে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন এবং গতকালই তিনি দেশে ফিরেছেন। তিনি কেমন আছেন? এবং আপনি দীর্ঘদিন ধরে বিএনপির যুক্তরাজ্য শাখা বিএনপি সভাপতি ছিলেন এবং তার সঙ্গেই ছিলেন আপনি, আমরা যতটুকু জানি। এই যে 17 বছরের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্ত্রী জনাব ডক্টর জোবাইদা রহমান, তিনিও 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন। তার সঙ্গে গণতান্ত্রিক পথে উত্তরণে আসলে আমরা কত দূরে এগোচ্ছি? ধন্যবাদ আপনাকে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার দলের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ফয়েজ ভাই আছেন, উনি আমাদের লন্ডনে ছিলেন এবং আজকে অনেকদিন পরে ওনার সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগছে। দেশ টিভিকে ধন্যবাদ দিই যে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথম হচ্ছে যে বাংলাদেশের যে কোনো ডিসকাশন হলে আমি অ্যাজ এ রাজনৈতিক দলের একটা কর্মী হিসাবে আমার বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করতে চাই। তার সাথে যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে দেশের জন্য তারা জীবন দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমাদের নেত্রী আসলে খুব অসুস্থ ছিলেন। আপনি জানেন যে গত ফেসিস্ট সরকার, স্পেশালি শেখ হাসিনা, লন্ডনে একটা অনুষ্ঠানে, তাদের দলীয় একটা অনুষ্ঠানে উনি ঘোষণা দিয়েছিল যে বেগম খালেদা জিয়া আর কত বাঁচবে, তার বাঁচারও কোনো রাইট উনি দিতে চায়নি, এই ধরনের একটা মন্তব্য করেছেন। দেখেন, আল্লাহ যদি আপনাকে রাখে, এটা কোরআন শরীফে হাদিসে স্পষ্ট বিভিন্নভাবে বক্তব্য আছে যে আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় প্ল্যানার। আপনি যতই প্ল্যান করেন, আল্লাহ যদি কোনো ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে যে আল্লাহ বলে তোমার চেয়ে বড় ষড়যন্ত্রকারী, আমি সব জানি, সব বুঝি, এবং আল্লাহ তাই করেছেন। হাসিনা বেগম খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়েছিল। এটাও তো আমাদের দলের পক্ষ থেকে ডাক্তার আপনার জাহিদ শাহ প্রফেসর এবং ওনার টিম, ওনারা যে ট্রিটমেন্ট করেছিলেন, এটা খুব সময় উপযোগী ট্রিটমেন্ট ছিল। ব্রিটিশ ডাক্তাররা এবং আপনার আমেরিকান ডাক্তাররা প্রেস করেছে জাহিদ সাহেব বা তার টিমকে। তো এবং গতকালকে তারা প্রেস কনফারেন্সও করেছে। বেগম খালেদা জিয়া খুব সিরিয়াসলি অসুস্থ ছিলেন। উনি দেখেন যে আগের বার লন্ডন থেকে যখন আসলেন এবং উনি জানতেন যে হাসিনা পরের দিন ওনাকে কোর্টে নিবে, শাস্তি দিবে, জেলে দিবে, এটা একটা। তারপরেও কিন্তু উনি ওখানে একটা মিটিংকেও বলেছিলেন লন্ডনে যে দেশের বাইরে কিন্তু আমার কোনো ঠিকানা নেই, এবং ঠিকই উনি দেশে চলে আসলেন। পরবর্তী পর্যায়ে অন্যায়ভাবে ওনার বিরুদ্ধে, এটা সব আপনি জানেন, মিথ্যা মামলা দিয়ে তাকে হ্যারাসমেন্ট করেছে। ওনার দেশের বাইরে যখন উনি গেলেন এবার ট্রিটমেন্টের জন্য, এর আগে তো আমরা বিভিন্নভাবে দাবি দিয়েছিলাম। ইভেন হাসিনা এক পর্যায়ে আমাকে 4 দাওয়াতও দিয়েছিল, বাট কন্ডিশন দিয়েছিলাম যে যদি বেগম খালেদা জিয়াকে আনকন্ডিশনাল ট্রিটমেন্টে যাওয়ার সুযোগ করে দেয়, তাহলে চা খাবো, দরকার হলে আপনার বক্তব্য শুনবো। কিন্তু উনি তখন বললেন যে আগে যেতে হবে, তারপরে। যেহেতু 2024 নির্বাচনের আগে, এই যে এবার আমেরিকা যে গেছিল লাস্ট ভিজিট শেখ হাসিনা, কিন্তু তখন বলছিলাম যে এই যে আমার
আগে যেমন আমি 2018 সালে যে উনি মহাসচিবকে চা দাওয়াত দিয়ে নিয়ে কথা রাখেননি, এই কারণে একটা সন্দেহ লাগলো, না হলে তো আমি ভিকটিম হতাম তখন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার নেত্রী কিন্তু শেষ মুহূর্তে, আমরা এই গভর্নমেন্টকেও আমরা ধন্যবাদ দিই ডক্টর ইউনূস সাহেবকে, যে অ্যাটলিস্ট ওনারা নেত্রীর প্রতি ন্যায় বিচার করেছেন এবং তার ক্যাবিনেট ন্যায় বিচার করেছে, উনি ন্যায় বিচার পেয়েছেন। এবং উনি লন্ডনে যাওয়ার পরে যেটা প্রথম হচ্ছে যে ওনার সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেবকে দেখার পরে উনি আনন্দে একটা চিৎকারের মতো করে ওনাকে, এটা হচ্ছে একটা। তারপরে ওনার 2জন পুত্রবধূ ছিলেন, অনেক বছর দেখা হয়নি, ডক্টর জুবাইদা রহমান এবং এই যে শামিলা রহমান, এই 2জনই কিন্তু পাশাপাশি ছিল। তারপরে ওনার নাতনি ছোট্ট জায়মা, এখন ব্যারিস্টারি, প্র্যাকটিসিং ব্যারিস্টার ইন লন্ডন, এবং তার সেবা আদর ভালোবাসা, তার আরো 2টা নাতনি জাফিয়া আর ককর মেয়ে, এরা কিন্তু ফুল টাইম সঙ্গ দিয়েছে, সময় দিয়েছে। এবং আমরা আমাদের ডাক্তার জাহেদ সাহেব উনিও বাণিজ্য 4 মাস ম্যাডামের সাথেই ছিলেন। এরপরে ওই যে ফাতেমা, তারপরে রূপা, তারা সবসময়, তারপরে আপনার এইখানে মাসুদও ছিল তার সাথে, তা আমিও ছিলাম ইনশাল্লাহ। প্রথম মানসিকভাবে ওনার এই আত্মীয় স্বজন, একবারে ক্লোজ ছেলের বউ, নাতনি, এটাতে অনেকটা ওনার খুব চাঙ্গা, যেটা অনেকটা সুস্থ তখনই একটা খুশি ভাব ছিল। তারপরে ডাক্তারদের যে চিকিৎসা লন্ডনের মতো জায়গায়, যেটা এটা ভেরি স্পেশাল, ডাক্তাররাও খুব আন্তরিক ডাক্তার ছিল, জেনিফার ক্রস বারে যারা ছিল, এরা খুবই ভালো ডাক্তার, লন্ডনের নাম্বার 1 টপ লেভেলের, এবং আমেরিকান ডাক্তারও সেইখান থেকে তারা বহুত। এখন ওনার শারীরিক অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ, এই যখন উনি ফাইনালি যখন সিদ্ধান্ত নিলেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বা জুবাইদা রহমান, তারাও বললেন যে আপনি আরো কিছুদিন থাকেন দরকার, অন্তত আগামী ঈদ পর্যন্ত এখানে আমাদের সাথে করে যান। তখন উনি সিদ্ধান্ত নিলেন, না, এই ঈদ তোমাদের সাথে করেছি, আগামী ঈদ যদি দেশের জনগণের সাথে করব, এই সিদ্ধান্ত নিয়ে তখন উনি প্রথম আসার কথা ছিল যে ওই যে কাতারিয়ান এয়ারলাইন্স, তারা 3 দিন না 4 দিন পরে আসবেন। পরে বিমানও একসাথে বিমানের ফ্লাইটও ছিল। শেষ মুহূর্তে দেখলেন যে বিমানের যে টয়লেট ফেসিলিটিসটা, যেমন এটা মানে কাতারিয়ান এয়ারলাইন্সে একটা আইসিইউর ব্যবস্থা আছে, বেড আছে, এয়ার অ্যাম্বুলেন্স। তখন ফাইনালি যেটা ডাক্তাররাও বললো যে বিমানের চেয়ে বেস্ট হবে এয়ার অ্যাম্বুলেন্সটা আপনি ব্যবহার করুন। এই এয়ার অ্যাম্বুলেন্স পরে এই ফ্লাইটে তখন আমি আসছি, আমার ওয়াইফ আসছে, আমাদের সেক্রেটারি সাহেব আসছে। আলহামদুলিল্লাহ, রাস্তা বা আসার সময় উনি খুবই ভালো ছিলেন, এবং এখনও উনি রেস্টে আছেন, হয়তো আর জেডলক আছে, তারপরে আপনার জার্নি তো এত লম্বা জার্নি করছেন, রেস্টে আছেন একটু। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে উনি খুব ভালো অবস্থায়। আমরা নিশ্চয়ই গণতান্ত্রিক পথে উত্তরণে কতটা পথ সুগম হয়েছে সেটি আমরা জানবো। আমি যেতে চাই জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছে আসি। আমরা ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে কথা বলবো, তবে তার আগে আমাদের বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতি আসলে যে অসহিষ্ণুতার যে উদাহরণ আমরা বিগত সময় দেখেছি এবং এর পরিণামও কিন্তু আমরা লক্ষ্য করেছি, সেই রাজনীতিবিদদের বা রাজনীতির পরিবর্তন কি ঘটছে? এটা খুব কঠিন প্রশ্ন। আসলে আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় শত্রু। অসহিষ্ণুতার কথা যেটা বললেন আপনি, সেই অসহিষ্ণুতার কারণে আমরা বারবার পথ হারিয়েছি। এবং এই যে আমাদের যে ইয়েটা হলো 5ই আগস্টের যে অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের পরে অনেকেই অনেক স্বপ্ন দেখছি আমরা যে অবস্থার বড় পরিবর্তন হবে, এবং যেই সব কারণে আগের সরকারের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছিল সেই কারণগুলো দূর হবে।
কিন্তু দুঃখের বিষয় এটাই হলো যে সেরকম কোনো লক্ষণ আমরা দেখতে পাই না। হ্যাঁ, সরকার খুব বেশি যে ওই ব্যাপারে খুব বেশি কিছু করতে পেরেছে তা নয়, কারণ এর মধ্যেই নানান রকমের অসহিষ্ণুতাও আছে, নানান রকমের কি বলা যায় মতানৈক্য আছে, কি করতে হবে, কি সরকারের কি করা উচিত, এটা নিয়ে সরকারের মধ্যেই বিভিন্ন মত আছে। সরকারের যাদেরকে আমরা মনে করি যে সরকারের পক্ষের লোক, তারাও বিভিন্ন মত দিচ্ছে। আবার অন্যান্য যে দলগুলো আছে, যারা আগের থেকেই বড় বড় দল আছে, বিএনপি যেমন আছে, জামাত আছে, এদেরও বিভিন্ন রকমের মত আছে। জামাতের ব্যাপারে কথা বললেও আমার একটু মনে হলো যে জামাতের ব্যাপারে আমাদের একটা সতর্কতার ব্যাপার আছে, কারণ তারা তাদের যে ৭১-এর ভূমিকা সেটা ভোলা যাবে না। সেটাকে তারা যদি স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে জাতির সামনে আসে, তাহলেই তাদেরকে বিশ্বাস করতে শুরু করা যায়। তা না হলে কিন্তু আমাদের চিন্তার বিষয় আছে, সুতরাং সেটা খেয়াল রাখে। কিন্তু তারপরেও জামাত একটা বড় দল, তাদের বক্তব্য কি বলা যায় ভালো করে পর্যবেক্ষণ করা দরকার, এবং সেগুলোর মধ্যে কোনো যুক্তি থাকলে সেই যুক্তিগুলো গ্রহণ করা দরকার। এবং সেই রকম আরও অনেক দল আছে, সবাই হয়তো কলে বড় নয়, কিন্তু তাদেরও অনেক যুক্তি আছে, সেই যুক্তিগুলো বুঝে। প্রথম কথা হলো যে এই যে সরকার পতনের জন্য যে অভ্যুত্থান হলো ৫ই আগস্টে, মূল কারণটা কি ছিল? যে আগের সরকারকে আমরা ফ্যাসিস্ট বলছি। কেন ফ্যাসিস্ট? যে তারা নির্বাচনগুলোকে কলুষিত করেছে। হ্যাঁ, নির্বাচন যেভাবে হওয়া উচিত ছিল সেইভাবে করেন নাই। এবং তারপর মানুষ কথা বলতে পারতো না, দুর্নীতি ছিল। সেইগুলো থেকে বেরিয়ে আসতে হবে তো আমাদেরকে। তাহলে প্রথম একটা যে মানুষের অধিকার, বলবার অধিকার, সেটা কিসের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়? একটা নির্বাচনের মাধ্যমে। সুতরাং নির্বাচনটাকে যত তাড়াতাড়ি করা যায় করা উচিত, তাহলে কিন্তু লোকে বিশ্বাস করতে পারবে এই সরকারের। এখন এই সরকার তো নিজেই নিজেকে অন্তর্বর্তী সরকার বলেছে, সুতরাং তাদেরকে অন্তর্বর্তী সরকার তো আর দীর্ঘ হয় না, তাদেরকে একটা ব্যবস্থা করে একটা স্থায়ী সরকারের হাতে ক্ষমতা দিয়ে সরে যেতে হবে। এটাই তো এখন। এর মধ্যে কেউ যে থেকে যেতে পারবেন না এমন তো কথা নাই, কিন্তু সেটার একটা ব্যবস্থা করতে হবে, সেটা একটা রোড ম্যাপ থাকা দরকার। সেই জিনিসগুলো যতক্ষণ না হবে ততক্ষণ মানুষের মধ্যে আস্থা আসবে না, বিশ্বাস আসবে না। তো সুতরাং ১ নম্বর হলো যে এইটা নির্বাচন। আর তাছাড়া আগের নির্বাচনগুলো কেন কলুষিত করতে সক্ষম হয়েছিল আগের সরকার? আমাদের আইন কানুনের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা সেগুলো দেখে সেগুলোর সংস্কারের প্রয়োজন। কিন্তু একেবারে আমি যদি বলি যে না আজকে সব সংস্কার করে ফেলবো, তা তো হয় না। সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। কিছু সংস্কার এখন হবে, কিছু সংস্কার পরবর্তীতে যারা আসবে তারা করবে। কিন্তু সেটা না করে আমরা যদি এমন একটা ভাব দেখাই যে না আমরা ছাড়া আর কেউ সংস্কার করতে পারবে না, সুতরাং আমরা যতদিন সংস্কার শেষ না হয়, যেটা কোনোদিনই শেষ হবে না, ততদিন আমরা থেকে এটা করে যাব, এরকমের ভাব দেখালে কিন্তু মানুষ বেশি দিন সেটাকে গ্রহণ করবে না। তো সুতরাং অন্তর্বর্তী সরকার যদি অন্তর্বর্তী সরকারের মতন আচার আচরণ করে এবং দেশকে সত্যি সত্যি এগিয়ে নিয়ে যেতে চায়, মানুষের আশা আকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে তারা সেই চেষ্টাটা করবেন, আমরা সেটা দেখব। কিন্তু সেটা এখন পর্যন্ত আমরা দেখবার সুযোগ পাই নাই। সেই জন্য আমরা কিছুটা দেশের মানুষ সাধারণভাবে দেশে নানান রকমের সমস্যা আছে, যেসব কথা লোকে বলে। কয়েকটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আছে। একটা হলো যে জিনিসপত্রের দাম, হ্যাঁ, সেগুলো একটু ওঠাপড়া করছে, কিন্তু সেটার উপরে যে নিয়ন্ত্রণ আনতে পেরেছে সরকার এরকম তো মনে হয় না। আচ্ছা, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসন, বিচার ব্যবস্থা, এই সবগুলোই কিন্তু একটা মনে হচ্ছে যে না অটোতে দেওয়া আছে, অটো চলছে, কেউ চালাচ্ছে, কোনো একটা দিক মানে একটা লক্ষ্য স্থির করে আগাচ্ছে, সেরকম কিন্তু মনে হচ্ছে না। এখন সরকার হয়তো চেষ্টা করছে, কিন্তু সেখানে পৌঁছতে পারছে না। সরকারকে আরও সেই ব্যাপারে যত্নবান হতে হবে। তো সেটা হলে যদি সেইগুলো আমরা দেখতে পাই, সেই লক্ষণগুলো দেখতে পেলে মানুষের আস্থা বৃদ্ধি পায়, তাহলে নিশ্চয়ই সেটা আমাদের দেশের জন্য মঙ্গল, এবং আমরা সেদিকেই যেতে চাই। তখন আমাদের এই যে রাজনৈতিক যে ইয়ের কথা বলছি, যে আমরা যে কারণে অভ্যুত্থানটা হলো, সেই কারণগুলোকে অ্যাড্রেস করার সুযোগ আসবে। ভারত পাকিস্তান যুদ্ধের ধারপ্রান্তে আমাদের শঙ্কার জায়গাগুলো, কিছু কিছু শঙ্কার জায়গা জনাব মুশফি ফয়েজ আহমেদ বললেন, এবং আমাদের আসলে এই ভারত পাকিস্তানের যে উত্তেজনা বা লড়াই, বা যদিও তারা যুদ্ধ বলছে না, কিন্তু হামলা হয়েছে, যুদ্ধের ধারপ্রান্তে চলে গেছে, সেই জায়গায় শঙ্কার জায়গাগুলো কি আপনার কাছ থেকে একটু জানতে চাই। এবং রাজনীতিবিদ হিসেবে আসলে রাজনীতিবিদদের বা রাষ্ট্রের দায়িত্বের জায়গাগুলো, এগুলো একটু বলে বিরতি থেকে ফিরে এসে তারপর উত্তর নিচ্ছে আপনার কাছ থেকে। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম জনাব এম এ মালিক, আপনার কাছে যে প্রশ্নটি ছিল যে ভারত পাকিস্তান যুদ্ধের ধারপ্রান্তে শঙ্কার জায়গাগুলো কি, রাজনীতিবিদ এবং রাষ্ট্রের আসলে দায়িত্বের জায়গাগুলো কি? প্রথমত আমি যেটা ব্যক্তিগতভাবে আমি বুঝি যে
এইটাতে আমি প্রথম শুনেছি ভারতে অ্যাটাক করেছে। ভারত অ্যাটাক করেছে, ভারত করেছে পাকিস্তানকে। আর ভারতের একটা অ্যাটিটিউড ইদানিং দেখেছি, কারণ আমি একটা মুক্তিযোদ্ধার সন্তান, আমি কিন্তু মুক্তিযোদ্ধা। ভারতের যেমন কাশ্মীর, জম্মু কাশ্মীর ওভারনাইট তারা দখল করে ফেলল, যেটা একটা স্বায়ত্তশাসিত এলাকা। কাশ্মীর নিয়ে তো অনেক বছর ধরেই আপনি জানেন যে বিষয়টা। ভারতের 7 সিস্টারে কিন্তু আমরা ইন্টারফেয়ার করছি না, তারা যেভাবে আপনার কাশ্মীরের ব্যাপারে ইন্টারফেয়ার করে। তো ভারতের অ্যাকচুয়ালি ইদানিং যে আধিপত্যবাদের নেশা, যেটা যেমন বাংলাদেশের গত 16 বছর তাদের ফুললি নিয়ন্ত্রণে বাংলাদেশের তাদের পাপেট গভর্নমেন্ট হাসিনা ছিল, এবং এইবার ভারত প্রমাণও করলো হাসিনাকে ইন্ডিয়াতে নিয়ে, এবং ম্যাক্সিমাম এই আওয়ামী লীগের নেতারা টাকা টুকা নিয়ে ভারতে পালিয়ে গেছে, ওখানে অনেকের বাড়িঘর কিনেছে। এই এই হাসিনার সরকার $162 বিলিয়ন এই তাদের শাসন আমলে তারা দেশের বাইরে পাচার করেছে। 380টা বাড়ি ল্যান্ড মিনিস্টারের হাসিনার লন্ডনে, এটা ইকোনমিস্ট পত্রিকা অবজারভার ইয়েতে। জয় $14 বিলিয়ন চুরি করেছে বাংলাদেশ থেকে। কিভাবে নিছে এটা ইনভেস্টিগেশন হয়তো চলছে। FBI তাকে 2বার জেলেও হারাইছে আমেরিকায়। টিউলিপ ব্রিটিশ এমপি, আপনার প্রশ্নে আসতে দিয়ে কথা বলে, ব্রিটিশ এমপি, সেই যে আপনার রাশিয়ার সাথে পারমাণবিক চুক্তিতে সে $2 বিলিয়ন সে তার ভাগে পাইছে। এইভাবে তারা লুট করে দেশকে নিয়ে গেছে। এইটার জন্য রেসপন্সিবল ইন্ডিয়া, কারণ ইন্ডিয়ার তাদেরকে ব্যাকআপ করেছে। আমাদের দেশকে লুট করবে, আমাদের দেশকে দুর্বল করবে, আমাদের দেশকে তাদের ওন মার্কেট বানাবে। এটা তো ডেমোক্রেটিক বা ইন্টারন্যাশনালি বা একটা বিবেকমান দেশ বা কান্ট্রি, তার দেশে তারা ডেমোক্রেসি প্র্যাকটিস করে, তাও হিন্দুত্ববাদ। কারণ মুসলমানকে হত্যা করে ফেলতে হবে, গুজরাটে কোনো মুসলমান থাকবে না, মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য নীতি, এবং পাকিস্তানে মুসলমান থাকতে পারবে না, মুসলমান হইলেই টেরোরিজম। বাংলাদেশেও থাকতে পারবে না। হেফাজতকে হত্যার পিছনে, মারামানের পিছনে এটা র প্ল্যান রয়েছে। আওয়ামী লীগের এজেন্ট হিসাবে আওয়ামী লীগকে ব্যবহার করেছে। তো ইন্টারন্যাশনাল পলিটিক্সে তারা, আমি যেটা ফিল করি যে আজকে গাজার মুসলমানকে, নিরীহ মুসলমানকে মারতে কোনো মুসলমান কান্ট্রি বলেন আর হিউম্যান রাইটস কান্ট্রিগুলি বলেন, কেউ কিন্তু দায় দায়িত্ব নিচ্ছে না। এটা আমি পার্সোনালি খুব ফ্রাস্ট্রেশন আমার আছে এই বিষয়ে, কারণ আমাদের দোয়া করার দোয়া ছাড়া আর ক্যাপাসিটি কম। তবে পাকিস্তান রিটালিয়েট করেছে, সমান সমান না হলে কোনো ওয়ারি আপনার, যেমন ইউক্রেনের যুদ্ধ, যদি ইউরোপিয়ান ইউনিয়ন, গ্রেট ব্রিটেন, আমেরিকা না থাকতো এতদিনে রাশিয়া দখল করে নিয়ে যেত। এইটা কিন্তু তারা মানবতার স্বার্থে তারা করেনি, এটা তাদের ওন বেনিফিট। বিকজ রাশিয়ান দের যে অ্যাগ্রেশন, এটার থেকে স্টপ করা, তাদেরকে সেভ করার জন্যই তারা হেল্প করতেছে। যেমন পাকিস্তানকে হয়তো হেল্প করবে চায়না, বিকজ চায়নার এখানে বেনিফিট আছে, এবং দুই দেশের নিউক্লিয়ার আছে। তো এখন যদি নিউক্লিয়ার ব্যবসা যদি অ্যাটাকিং যদি সিরিয়াসলি হয়ে যায়, তো দুই দেশ ধ্বংস হয়ে যাবে, তাতে আমরাও কিন্তু বিপদে পড়ব। এই জন্য আমি মনে করি এই যুদ্ধ ভারতকে আরও সহনশীল হইতে হবে, কারণ ভারতের অ্যাগ্রেসিভনেস এটা স্টপ করতে হবে। কারণ আগে ভাগে লাগলে পাকিস্তানিরাও এটা, যদিও তারা আমাদের শত্রু ছিল স্বাধীনতা যুদ্ধে, তারা ক্ষমা টমা চেয়েছে, কিন্তু আমি মনে করি যে পাকিস্তানও যে ভারতের সাথে মানে কোনো যুদ্ধর পক্ষে আমি পার্সোনালি আমি না, আমি চাই না যে কোনো যুদ্ধ হোক, এবং এটা রিল্যাক্স হোক, স্টপ হোক,
এবং এটা আমার মনে হয় ফয়েজ ভাই বলবেন এটার উপরে। ধন্যবাদ। জি, আমি একটু যেতে চাই জনাব মুশফিক ফয়েজ আহমদ আপনার কাছে। পাকিস্তানের উপরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এর আগে 2019 সালেও এই ধরনের একটি উত্তেজনা তৈরি হয়েছে, যদিও যুদ্ধ পর্যন্ত গড়ায়নি। এখন যে পরিস্থিতি আপনি দেখছেন, এখনো কিন্তু স্থল সীমান্তে কিন্তু পাল্টাপাল্টি আক্রমণ চলছে। এটি কি, যদিও কোনো পক্ষই যুদ্ধের কথা বলছেন না, কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে এটি কি যুদ্ধের দিকে গড়াবে? অসম্ভব না, কিন্তু এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে যে দুই পক্ষই এখনো কিছুটা মেপে ঝুঁকে চলার চেষ্টা করছে, যাতে পুরোপুরি যুদ্ধ না। একটা তো উত্তেজনা আছেই, আর তাছাড়া এই যে পাহেলগাম নিয়ে পরস্পরকে দোষ দিচ্ছে, তারপরে বেলুচিস্তানের সমস্যা আছে, সেখানে পাকিস্তান ভারতকে দোষ দিচ্ছে। সুতরাং দুই দেশেই জনগণ কিন্তু অতিষ্ঠ হয়ে আছে। তারা চায় যে সরকার কিছু করুক, পাকিস্তানের লোকও চায় যে পাকিস্তান ভারতকে একটা জবাব দিক শক্ত করে। ভারতের জনগণকেও মোদী সরকার এমনভাবে আগে থেকেই খেপিয়ে রেখেছে যে তারাও চায় যে ভারত সরকার পাকিস্তানকে ভালো একটা শিক্ষা দিক। তো এইসব কারণে হচ্ছে কি, এখন ওই শিক্ষা, একজন আরেকজনকে শিক্ষা দেওয়ার চেষ্টাটা করছে আর কি। তো আপাতত এই কালকের যে ঘটনাটা ঘটেছে কালকে রাত্রে, সেটা আমি মনে করি যে আগের মাত্রা ছাড়িয়ে গেছে, এখন একটা নতুন মাত্রা এসছে। কিন্তু তারপরেও ভারত একটি কথা বলছে, এবং যার ফলে এটাকে যুদ্ধ মনে না করার একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে যে তারা বলছে যে তারা পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় আক্রমণ করছে না, হ্যাঁ, মিলিটারি এস্টাবলিশমেন্টকে তারা অ্যাটাক করছে না। তারা করছে কি, সন্ত্রাসবাদীদের, টেররিস্টদের ইনফ্রাস্ট্রাকচারকে ধ্বংস করার চেষ্টা করছে। সেটা তাদের চেষ্টা, এবং সেটা তারা বলছে, এখন লাস্ট যে রিপোর্ট দেখছিলাম যে বলছে যে সেটা তারা অ্যাচিভ করেছে, তারা দোষীকে শাস্তি দিতে পেরেছে। এই কথার মধ্যে একটা ভাব আছে যে তারা এখন গুটিয়ে নিতে চায় কিনা। সেটা হলে আমরা সবাই খুশি হব, যে দুই পক্ষই যদি যুদ্ধের, যেটা একটু আগে জনাব মালিক বলছিলেন, সেইটা যে আমরা কেউই যুদ্ধ চাই না, এবং আমরা আশা করব যে এই যুদ্ধের মুখ থেকে সরে আসুক। কারণ যুদ্ধ হলেই পুরো অঞ্চলটা অস্থিতিশীল হয়ে যায়, এবং দুটি দেশে কিন্তু পারমাণবিক শক্তি, সেটা তো আছেই। কিন্তু তার আগে এমনি খালি ধরেন পারমাণবিক যুদ্ধ হলো না, শুধুই কি বলে কনভেনশনাল ওয়ার হলো, তারপরেও এমনভাবে অস্থিতিশীল হয়ে যায় সমস্ত জায়গা যে আমাদের সবারই অর্থনীতিগুলো প্রচণ্ডভাবে নেতিবাচক প্রভাবে পড়বে। এমনি তো সারা পৃথিবীতে যুদ্ধ ভাব, তারপরে আবার আমাদের ট্রাম্প সাহেবের ট্যারিফ ওয়ার, ট্রেড ওয়ার ইত্যাদির ফলে সব কিছু খুব খারাপ অবস্থা। তারপরে এইটা যুক্ত হয়ে এটা মরার উপর খাড়ার ঘাড় মতন একটা অবস্থা তৈরি করছে। সুতরাং এটা না হলে আমরা কিছুটা স্বস্তি পাবো। সেই জন্যে যদি দুই পক্ষেরই বোধোদয় হয় এবং তারা যদি যুদ্ধের দ্বার প্রান্ত থেকে সরে আসে, তাহলে আমরা নিশ্চয়ই খুশি হব। এবং সেইটাই আমরা আশা করব। সব দেশই কিন্তু তাদেরকে, যদিও অনেক দেশ আছে যারা অস্ত্রশস্ত্র বিক্রি করে দুই পক্ষকে, তারা খুব খুশি হয় যুদ্ধটা, তাদের এদের মধ্যে যদি উত্তেজনা বৃদ্ধি পায় তখন তারা বেশি বেশি অস্ত্রশস্ত্র কেনে। এতে তার মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সবাই অস্ত্র বিক্রি করতে পারে, তাদের সবারই লাভ। কিন্তু তারপরেও সবাই কিন্তু মুখে সবাই বলছে যে যুদ্ধ বন্ধ করো, যুদ্ধের থেকে সরে আসো, সংযম প্রদর্শন করো, সবাইকে এই কথা বলার চেষ্টা করছে দুই পক্ষকেই। তো তার ফলে একটা জিনিস হলো যে, আর তাছাড়া এই যে যথেষ্ট হয়েছে কিনা তারা নিজেরা চিন্তা করে দেখবে, যে তার ভারতের সরকার চিন্তা করবে যে আমরা কি যথেষ্ট মার দিছি পাকিস্তানকে, তাইলে আমরা এখন লোকজনকে বলতে পারবো যে না, ওদেরকে শিক্ষা দেওয়া হয়ে গেছে। পাকিস্তানের তারপরে পাকিস্তানেরও যে ভারতের একটা উচিত জবাব দেওয়া, যেমন কয়েকটা প্লেন নাকি ইয়ে হয়েছে, ভূপাতিত করা হয়েছে ভারতের। তারপরে কিছু কিছু জায়গায় ভারতের মানে সেনা চৌকিতে তারা আঘাত করেছে। তো সুতরাং তারা বলবে যে আমরাও যথেষ্ট জবাব দিয়েছি, এটুক বলার মতন কিছু জিনিস তাদের হাতে তৈরি হয়েছে, এখন এখান থেকে সরে আসতে পারে। অথবা তারা যদি মনে করে যে না, আরও একটু খেলে নেই, দুই পক্ষই আর একটু খেলবে। কিন্তু আমার মনে হয় যে পুরোপুরি যুদ্ধ লাগাবে না কেউ। আর এর আগেও যে যুদ্ধ তারা বিভিন্ন সময় করেছে দুই দেশ, যুদ্ধগুলো কিন্তু দীর্ঘস্থায়ী হয় নাই। তার বড় কারণই হচ্ছে যে তাদের দুই পক্ষেরই নানান রকমের সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, সুতরাং তারা যুদ্ধ পারতপক্ষে পুরোপুরি যুদ্ধে, ফুল ফ্লেজেড যুদ্ধে তারা জড়াবে না, হয়তো সরে আসবে। আর যদি যুদ্ধ লেগেও যায়, সেই যুদ্ধ খুব দীর্ঘস্থায়ী হবে না। আর যদি যুদ্ধ লাগে, চীন ইতিমধ্যেই পরিষ্কার করে ঘোষণা করেছে, চীনের প্রেসিডেন্টের একটা বক্তৃতা আমি শুনছিলাম কালকে রেডিওতে, বাংলা অনুবাদ শুনছিলাম। সুতরাং অনুবাদ যদি ঠিক থাকে তাহলে উনি বলছেন
যে যুদ্ধ থেকে সবাই সংযত হও, কেউ যুদ্ধ করো না, কিন্তু যদি পাকিস্তানকে আক্রমণ করা হয়, যে আক্রমণ করবে সে দেখবে পাকিস্তানের পাশে 140 কোটি চীনারা পাকিস্তানের পাশে দাঁড়িয়ে আছে। সুতরাং তারা ওপেনলি পাকিস্তানকে কি বলে সমর্থন দিয়ে যাচ্ছে যুদ্ধের বিষয়। পাকিস্তানের সবকিছুতে তারা যে সবসময় সমর্থন করে তা নয়, কিন্তু এখানে তাদের একটা মৈত্রী চুক্তি আছে তাদের মধ্যে, তার ফলে তারা ওদেরকে সমর্থন দিবে এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তারা তো নিশ্চয়ই বুঝতো যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ করছে, তারপরেও তারা পাকিস্তানের পক্ষে গেছে, কারণ পাকিস্তানের সাথে তাদের একটা মৈত্রী চুক্তি ছিল, সেই জন্য তারা ওখান থেকে সরে আসেনি। তারা পরবর্তীতে আস্তে আস্তে বাংলাদেশকে স্বীকার করে নিয়েছে, এই করেছে। তো যাই হোক, তো আসল কথা হলো যে চীন ওপেনলি ঘোষণা দিয়েছে যে তারা পাকিস্তানের পক্ষে দাঁড়াবে, পাকিস্তানকে সমর্থন করবে, কিন্তু তারা যুদ্ধ বন্ধ করার জন্য দুই পক্ষকেই আহ্বান করেছে। আর অন্যান্য যে দেশগুলো আছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, কি বলে রাশিয়া বলেন, জাপান বলেন, এরা তো আমার মনে হয় না যে যুদ্ধে সরাসরি কোনো পক্ষকে সমর্থন করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের সাথেও মোটামুটি একটা ভালো সম্পর্ক আছে, যদিও এই মুহূর্তে কত কিছু টানাপোড়েন আছে। আবার পাকিস্তানের সাথেও তাদের কিছু কিছু ক্ষেত্রে পাকিস্তানের উপরে তাদের একটা নিয়ন্ত্রণ আছে, বিশেষ করে পাকিস্তানের সেনাবাহিনীর উপরে। কারণ পাকিস্তানের যে আণবিক যে পারমাণবিক যে ইয়েগুলো আছে, অস্ত্রশস্ত্র, সেগুলো তারা মার্কিন যুক্তরাষ্ট্র খুব ইয়ের সাথে যত্নের সাথে সেটা খেয়াল রাখে যে এগুলো যাতে মিসইউজ না হয়, সেগুলোর উপরে তাদের নিয়ন্ত্রণটা তারা ধরে রাখতে চায়। সুতরাং পাকিস্তানকে বড় যুদ্ধে তারা জড়িয়ে পড়তে দেবে না বলে আমি মনে করি, এবং যুদ্ধ হলেও পাকিস্তানের পক্ষে তারা যাবেই না, ভারতের পক্ষেও তারা দাঁড়াবে না। আমরা নিশ্চয়ই একটি বিরতি থেকে ফিরে আবার এই আলোচনা ফিরবো এবং অর্থনৈতিক ক্ষতি বা উপমহাদেশে যে রাজনৈতিকভাবে যে সংকট জায়গাগুলো সেগুলো আমরা শুনতে চাইবো। একটু বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনা ফিরতে চাই। মুশফিক ফয়েজ আহমেদ, আপনার কাছে আসলে ভারত পাকিস্তান যে লড়াই চলছে এই মুহূর্তে, আপনি বলছেন যে আসলে একদম শেষ পর্যন্ত আসলে যুদ্ধের সর্বাত্মক যুদ্ধের দিকে হয়তো যাবে না, কিন্তু তাদের যে স্থলপথে যে পাল্টাপাল্টি হামলা বা যে লড়াইটি চলছে, এতে আসলে আমাদের উপমহাদেশের যে অর্থনীতি বা এতে কি প্রভাব পড়তে পারে? ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছেন যে বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছে অনেকাংশে। প্রথম কথা হলো যে এটা পুরো উপমহাদেশে ব্যবসা বাণিজ্য সবকিছুকে একটা বিপজ্জনক পরিস্থিতি নিয়ে গেছে। কারণ ভারত তো হলো এখানকার সবচেয়ে বড় দেশ, যদি অবস্থা ভালো থাকে, সবার মধ্যে যদি সদ্ভাব থাকে, তাহলে ভারতের মধ্যে দিয়ে ভারতের সাথে ভারতকে পার হয়ে নানান রকম ব্যবসা বাণিজ্য সব চলবে, সবার মঙ্গল, ভারতের ভালো, আমাদের সবারই ভালো। কিন্তু সেইটা যখন ভারতের সাথে সবার সম্পর্ক যখন খারাপ হয়ে যায়, তারপরে যদি এরকম একটা যুদ্ধ লাগে, তাহলে তো মানে একেবারেই এই ব্যবসা বাণিজ্য, বিশেষ করে এই উপমহাদেশে ব্যবসা বাণিজ্যটা বড়ভাবে নেতিবাচক প্রভাবে পড়ে যাচ্ছে। আর তারপর যাতায়াত, কারণ ব্যবসা ছেড়ে দিয়ে খালি যাতায়াত, সেটা তো সবভাবে বিপন্ন হয়ে গেছে। আকাশপথে চলবেন, জলপথে চলবেন কিংবা স্থলপথে চলবেন, সবখানে যাতায়াত বিঘ্নিত হয়েছে। সব রকমের আমাদের ইতিহাসের মধ্যে অনেক কমন জিনিস আছে সব দেশের মধ্যে, সুতরাং আমাদের বিভিন্ন রকমের আদান প্রদান ছিল, শিক্ষা এবং সাংস্কৃতিক নানান সবগুলো দেশের মধ্যে ছিল একসময়। এখন সেগুলো সব আস্তে আস্তে কমতে কমতে এখন তো এই যুদ্ধ অবস্থায় থাকলে সবাই এগুলো থেকে দূরে থাকবে। এখন কেউ এই দেশেও যাবে না, ওই দেশেও যাবে না, সবার সাথে সম্পর্কগুলো এখন, আর সবাই হচ্ছে কি এখন একটা মোডে আছে, যারা যুদ্ধে জড়িত না সরাসরি, তারাও আচ্ছা দেখি কি হয়। সুতরাং আমিও এখন শ্রীলঙ্কার সাথেও বেশি কথা বলবো না, বাংলাদেশের সাথেও, কারণ আমি এখানে তাকায় থাকবো যে ভারত বাংলাদেশে কি, আর ভারত পাকিস্তানে কি হচ্ছে, সেরকম অন্যান্যরাও তাও। তো এখন কি হচ্ছে যে এর ফলে আমাদের অর্থনীতির এমনি আমরা নানানভাবে আমাদের অর্থনীতি চাপে ছিল, সেই চাপটা এখন আরও বৃদ্ধি পাবে। পৃথিবীব্যাপী তো যুদ্ধাবস্থা, সেই কারণে আমাদের যে আমদানি এবং রপ্তানি নির্ভরশীলতা আছে, তো একেবারে নাই তা তো না, আমরা খালি একেবারে সব কিছু নিয়ে আমরা তো দেশের মধ্যে আটকে থাকতে পারি না, কিন্তু সেইখানে তো আগের থেকে সমস্যা ছিল, সেই সমস্যাটা আরও ঘনীভূত হলো এই যুদ্ধের ফলে। তো এখন কিন্তু এর মধ্যেও একটা জিনিস যেটা সুযোগ আসছে, যে সবার দৃষ্টি এখন পাক ভারত যুদ্ধের দিকে, আমাদের দিকে কারো দৃষ্টি নাই, আমাদেরও দৃষ্টি ওইখানে। তারপরেও আমরা যদি এই সময়টাকে কাজে লাগাই, আমাদের দেশের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো কথা আমরা শুরুতে বললাম, সেগুলোকে ঠিক করতে আমরা যদি সেদিকে দৃষ্টি দেই এবং এই যুদ্ধের ব্যাপারে আমরা অত বেশি ব্যস্ত না হয়ে, এক নম্বর তো হলো আমরা কোনো পক্ষ নেব না, নেওয়ার কথা না, এবং এই যুদ্ধে
আমরা কাউকে উস্কানিও দেবো না, আমরা চাইবো যে যুদ্ধটা বন্ধ হোক। কিন্তু অন্য সব কিছু যেহেতু অনেক আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ধরনের কাজগুলো হয় সেগুলো প্রায় সব স্থবিরতায় পড়ে যাবে। সুতরাং আমরা দেশের অভ্যন্তরের দিকে একটু বেশি নজর দেওয়ার সুযোগ পাচ্ছি, সেটাকে আমরা কাজে লাগাই কিনা, সেইটা হলো একটা বড় কথা। এটা মানে বলি না যে এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, তো এখানে যে এই বিশাল ঝড় চলছে তার মধ্যেও একটা সিলভার লাইনিং হলো যে আমাদেরকে আমাদের নিজেদের দিকে তাকানোর একটা সুযোগ এখন আসছে। আমরা কি সেটা করব? সেইটাই আমাদের নিজেদের প্রস্তুতি জায়গাগুলো, আমাদের নিজেদের অভ্যন্তরীণ শক্তিটাকে সংহত করা, আমাদের অভ্যন্তরীণ অর্থনীতি, রাজনীতি, সমাজ, শিক্ষা সবকিছুকে যেখানে যেখানে যে সমস্যা আছে সেইগুলোর উপরে আরো বেশি নজর দেওয়া এবং সবাই মিলে জিনিসটাকে সুস্থ করে তোলা, সেই জিনিসটার উপরে আমাদের জোর দিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি জনাব এম এ মালিক আপনাকে দিয়ে শেষ করতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে আসছেন, আর বেগম খালেদা জিয়া তো তার সুস্থতার উপর নির্ভর করবে তিনি কতটা সক্রিয় হবেন রাজনীতিতে, সবকিছু মিলে আসলে কি বলতে চান, শেষ কথা শুনতে চাই। প্রথম হচ্ছে যে আপনার বেগম খালেদা জিয়া তো আপনার বলছি আগে, এবং আলহামদুলিল্লাহ উনি মাচ বেটার। আর একটা বিষয় যেটা আপনি যেটা এর আগে আপনি বলেছেন বা ফয়েজ ভাইও কথা বলেছেন যে ইলেকশন এন্ড অফ দি, মানে যে কোনো যে আজকে দেখেন আপনি স্বাধীনতা যুদ্ধে কেন হলো, 6 দফার পক্ষে যেটা আমরা সবাই ছিলাম তখন, পাকিস্তানিরা মানল না, যে কারণে এটা যুদ্ধ বাঁধল, লক্ষ লক্ষ মানুষ জীবন দিল। সেই যুদ্ধে আমরা পলিটিশিয়ান নেতৃত্ব দিয়েছে, সেই যুদ্ধে আর্মিরা নেতৃত্ব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন প্রথম প্রেসিডেন্ট, স্বাধীনতা ঘোষণা দিলেন। পরবর্তী পর্যায়ে শেখ সাহেব বাকশাল সৃষ্টি করলেন। এরপরে আবার জিয়াউর রহমান মাল্টিপার্টি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস দিলেন। বেগম খালেদা জিয়ার প্রতি অন্যায় করা হলো, জুলুম করলো, তারা জেলে দিল, জিয়াউর রহমানকে হত্যা করলো। এটা কারা করেছে? এটার মধ্যে অনেক ইন্টারন্যাশনাল শক্তিও রয়েছে। যেমন হাসিনা এই দেশে আসলেন, জিয়াউর রহমান আসার সাথে সাথে জিয়াউর রহমান কিলিং হলো। তো এটা অনেকেরই ধারণা আছে হাসিনা এবং র মিলেই কাজটা করেছে, কিন্তু হয়তো এটা ফিউচার কি হবে গড নোজ। এটা আরেকটা ইস্যু হচ্ছে ইলেকশন, যেটা যদি না হয় তাহলে এই দেশের আরো সর্বনাশ ডেকে আনবে। এই ইয়াংস্টাররা তারা চায় যে ইলেকশন হোক না, বা হয়তো দেরিতে সংস্কারের যে কথাটা ফয়েজ ভাই বলেছেন, সংস্কার যেমন আমাদের দলের পক্ষ থেকে 31 দফা কর্মসূচি দাবি আমরা দিয়েছি, রাষ্ট্র মেরামত এবং সংস্কার। একদিনে আপনি চাইলেও সংস্কার করতে পারবেন না, যে কথাটা ফয়েজ ভাইও বলেছেন। রাষ্ট্র মেরামত যেটা পলিটিক্যাল পার্টির কাছে ক্ষমতা আসতেই হবে। এখন পলিটিক্যাল পার্টি যদি এতে ইয়াংস্টাররা তারা যে নতুন পলিটিক্যাল পার্টি করছে তারাও যদি ইলেকশনে জিতে আসে, এটা তো আমাদের কারো কোনো আপত্তি নেই। তবে আমরা যেটা বিশ্বাস করি যে ইলেকশন হলে এবার বিএনপি সরকার গঠন করবে, এটা মানুষের জনগণের একটা আশা। এবং এই ইলেকশন নিরপেক্ষ যদি হয়, এবং বিএনপি তো বলছে যে এককভাবে করবে না, জাতীয় সরকার করবে, এতে তো মানে সবাই মিলেই করবো, আর এককভাবে করা ঠিক হবে না। এখন যদি আপনার এই দেশটা অনেক কষ্টের দেশ, এই দেশের জন্য মানুষে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, এই দেশের গণতন্ত্র, এই যে লেটেস্ট যেটা কোমলমতি ছাত্রছাত্রীরাও তারা জীবন দিয়েছে, ইভেন বিএনপির এককভাবে 500 স্টুডেন্ট মারা গেছে। তো এইসব মিলে কিন্তু আপনার মেইন হচ্ছে ইলেকশন। আপনার ইলেকশন, ডক্টর ইউনূসের প্রতি আমাদের খুব শ্রদ্ধা রয়েছে, বা বিএনপি ডক্টর ইউনূস সাহেবকে সহযোগিতা করছে এবং বলছে করবে। এবং উনি ডিসেম্বর মাসে যে ওয়াদা করেছেন জাতির কাছে, যে এই ডিসেম্বর থেকে আগে পরবর্তী বছরের জুন পর্যন্ত, এর মধ্যে যদি জুনও ধরে নিলাম, আমি যদি এটা ওনার যদি সেটা করতে হলে তো একটা রোড ম্যাপ দিতে হবে, সেটা তো আমরা দেখি না। যে কথাটা বলছেন যে এইটার জন্য একটা রোড ম্যাপ বা আপনি ডেটা ঘোষণা করতে হবে, বা কিভাবে কি করবেন
ডিসেম্বরে না করলে যদি জুনে করলে দেশের জন্য ভালো করবেন, এতে তো পলিটিক্যাল পার্টি স্পেশালি বিএনপি আমরা বলছি সহযোগিতা করছেও। তো এইটা যদি আপনি রাইটলি, এখন যে বেগম খালেদা জিয়া জেলে গেলেন, এটা আমরা সত্যিকার অর্থে প্রতিবাদ করতে পারলাম না, বিকজ প্রতিবাদ করছি, বিএনপি করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ির থেকে বের করে দিলেন বেগম খালেদা জিয়াকে, দিয়ে আপনি ওইখানে অ্যাপার্টমেন্ট করলেন। আমরা তো বেগম খালেদা জিয়াকে সেই দিন যে আমাদের আইনের অ্যাডভাইজার, ল মিনিস্টার অ্যাডভাইজার, উনি বলেছেন আসিফ নজরুল বেগম খালেদা জিয়াকে যে আপনার কি মনের ইয়েটা কি, উনি বলেছেন যে আমি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি, বিকজ উনি তো মা। কিন্তু ওনার প্রতি যে জুলুম করা হয়েছে, আজকে তো এই যে আপনার দাঁতবন্দি শেখ সাহেবের এটা নিষ্ঠতারা করেছে, আমরা তো এটার পক্ষেও দেয়নি, কারণ এটা তো ধরেন এটা ডিফারেন্ট ইস্যু ছিল। বাট বিএনপি অ্যাকচুয়ালি প্রতিশোধের রাজনীতি করবে না, এবং বেগম খালেদা জিয়ার নির্দেশ বা তারেক রহমানও বলেছেন যে, এবং ইভেন আমাদের দলের প্রতি কিছু অবিচার করা হচ্ছে, এই যে কিছু অপপ্রচার করা হচ্ছে, এটা একটা গোষ্ঠী আছে যে এই যে চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি। বিএনপি গত 16 বছর মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছে, এবং সেই দিন আজকে আসছে উপহার দেওয়ার জন্য। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা সুপ্রতিষ্ঠা করতে হলে একটা নির্বাচন, এই নির্বাচন ডিসেম্বর না হলে জুনের মধ্যে দিতে হবে, নাইলে রাষ্ট্রের ক্ষতি হয়ে যাবে, নাইলে এই দেশের মানুষ আবার রাস্তায় নামবে, এই দিন যেন না আসে। অসংখ্য ধন্যবাদ জনাব এম এ মালিক এবং মুশফিক ফয়জ, আমাদের দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করছে, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা।